আমি কেবল দুর্ঘটনাবশত আমার রক্ত সদ্য বোনা একটি চড়ুই পাখির ওপর ফেলেছিলাম। কে জানত সেই চড়ুই পাখিটি মুহূর্তের মধ্যে জীবন্ত হয়ে আকাশে উড়ে যাবে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার এই সেলাই করা জিনিসগুলো সত্যি জীবন্ত হতে পারে কিনা তা পরীক্ষা করার জন্য আমি আবার সুই সুতা হাতে নিলাম। এবার আমি একটি মাছি সেলাই করলাম। সুইয়ের কাজ শেষ হতেই মাছিটি ডানা ঝাপটে আকাশে উড়ে গেল। আমি নিজের ভেতরের উত্তেজনা চেপে রাখলাম। মনে মনে ভাবলাম, মাছিটি সত্যিই আমার মনের কথা বুঝতে পেরেছে। সে ঘরের মধ্যে এক চক্কর দিল, কিন্তু যখন আমি তাকে অন্য কোনো অঙ্গভঙ্গি করার নির্দেশ দিতে চাইলাম, তখন মাছিটি কয়েক গাছে সুতায় পরিণত হয়ে নিচে পড়ে গেল। আমি বুঝতে পারলাম, আমার সেলাই করা জিনিসগুলো শুধু জীবন্তই হয় না, বরং অল্প সময়ের জন্য আমার নির্দেশও মেনে চলে। যখন আমি নিজের এই দক্ষতা নিয়ে ভাবছিলাম, তখনই জানালার বাইরে থেকে এলোমেলো পায়ের শব্দ শুনতে পেলাম। আমি দ্রুত সেলাইয়ের ফ্রেম নিয়ে বসে পড়লাম এবং সুই সুতা হাতে নিয়ে ব্যস্ত থাকার ভান করলাম। এরপরই উঠানের দরজা সজোরে ধাক্কা দিয়ে খুলে ফেলা হলো। আমাকে তল্লাশি করার জন্য একদল লোক আঙিনায় ঢুকে পড়ল। তাদের নেতৃত্ব দিচ্ছিল লিন শুয়াং। তার পেছনে এক মুখ অন্ধকার করে আসছিলেন দাদিমা এবং রাজকীয় কর্মকর্তারা। দাবি করা হলো রাজকীয় উপহারের এক রিল সোনালি সুতা হারিয়ে গেছে এবং কেউ একজনকে এই আঙিনায় ঢুকতে দেখা গেছে। আদেশ দেওয়া হলো ঘরের প্রতিটি ইঞ্চি তল্লাশি করতে। লিন শুয়াংয়ের কণ্ঠস্বর বাইরে থেকে শোনা যাচ্ছিল। এটি ছিল একটি সাজানো ষড়যন্ত্র। যদি তারা এই সোনালি সুতা আমার কাছে খুঁজে পায়, তবে রাজকীয় সম্পদ চুরির দায়ে আমার 2 হাত কেটে ফেলা হবে এবং আমি চিরতরে পঙ্গু হয়ে যাব। মহিলারা ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। আমি দ্রুত বিছানার কাছে গেলাম। আধা ঘন্টা আগেই আমার ঘনিষ্ঠ দাসী কিউইউয়ে অত্যন্ত আতঙ্কিত অবস্থায় আমার বালিশের নিচে একটি জিনিস লুকিয়ে রেখে গিয়েছিল। সে নিশ্চয়ই লিন শুয়াংয়ের দ্বারা প্ররোচিত হয়েছিল। এখন তারা বালিশ উল্টে দিলেই প্রমাণসহ আমাকে ধরে ফেলবে। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। আমি আতঙ্কিত না হয়ে হাতের কাছে থাকা ধূসর বাদামি রঙের অবশিষ্ট সুতাগুলো দ্রুত সেলাই করতে শুরু করলাম। আমার নিখুঁত কোনো আকৃতির প্রয়োজন ছিল না, শুধু একটি কঙ্কাল তৈরি করলেই চলত, যা দ্রুত নড়াচড়া করতে পারে। এক হাতের তালু সমান একটি সুতার টিকটিকি তৈরি হতেই আমি দ্রুত বিছানা থেকে সেই সোনালি সুতার রিলটি বের করলাম। আমি সেটি টিকটিকিটার মুখে গুঁজে দিলাম এবং দেয়ালের ফাটলে লুকিয়ে পড়ার নির্দেশ দিলাম। নির্দেশ পাওয়া মাত্রই টিকটিকিটি সুতার বল মুখে নিয়ে সাবলীলভাবে দেয়ালের ফাটলে অদৃশ্য হয়ে গেল। পরক্ষণে ঘরের দরজা সজোরে খুলে লিন শুয়াং এবং তার দলবল ভেতরে ঢুকল। তাদের পেছনে দাদিমা ওয়াংশি ও ধীর পায়ে হেঁটে এলেন। আমি বিছানার পাশে দাঁড়িয়ে চোখ নিচু করে রইলাম। লিন শুয়াং কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমার বিছানার দিকে ইশারা করল। একজন মহিলা দ্রুত গিয়ে আমার বালিশটি টেনে তুলল, কিন্তু সেখানে কিছুই ছিল না, একদম শূন্য। মহিলাটি হতবাক হয়ে লিন শুয়াংয়ের দিকে তাকাল। লিন শুয়াংয়ের চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কিভাবে সম্ভব? সে চিৎকার করে বাইরে হাঁটু গেড়ে বসে থাকা কিউইউয়ের দিকে তাকাল। কিউইউয়ে বালিশের নিচে কিছু না দেখে ভয় কাঁপতে শুরু করল এবং মাথা নিচু করে রইল। সে বারবার বলতে চাইল, আমি তো ঠিক ওখানেই, কিন্তু লিন শুয়াং তাকে কথা শেষ করতে দিল না। দাদিমা ওয়াংশি অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, একজন দাসীর কথা কি সত্যি বলে গণ্য করা যায়? লিন শুয়াংয়ের দিকে তার চাহনি ছিল তলোয়ারের মতো ধারালো। আমি জানতাম লিন শুয়াং আমাকে সন্দেহ করছে, কিন্তু কোনো প্রমাণ নেই। যেহেতু কিছু পাওয়া যায়নি, তাই এটি কেবল একটি মিথ্যা অভিযোগ হিসেবেই গণ্য হবে। আমি শান্ত গলায় লিন শুয়াংয়ের দিকে তাকিয়ে বললাম, বোন, আপনার কি এখন আমাকে একটি ব্যাখ্যা দেওয়া উচিত নয়? লিন শুয়াংয়ের মুখ অপমানে নীল হয়ে গিয়েছিল। সে জিদ ধরে বলল, নিশ্চয়ই তুমি এটি অন্য কোথাও লুকিয়েছ। তল্লাশি চালিয়ে যাও। মহিলারা পুরো ঘর তছঞ্ছ করে ফেলল। দেয়ালের কোণ থেকে শুরু করে মাটির পাত্র সবকিছু উল্টে দেখল, কিন্তু কিছুই পেল না। দাদিমা ওয়াংশি আমার দিকে তাকিয়ে হঠাৎ হাসলেন এবং বললেন, ওয়ানের, মনে হচ্ছে এটি একটি ভুল বোঝাবুঝি ছিল। তবে যেহেতু এত বড় হট্টগোল হয়েছে, সেহেতু একটি সঠিক সমাধান তো দিতেই হবে। দাদিমা ওয়াংশি লিন শুয়াংকে 3 মাস তার ঘরে আবদ্ধ থাকার এবং প্রতিদিন শাস্ত্র অনুলিপি করার শাস্তি দিলেন। লিন শুয়াং রাগে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর ঘরটি শান্ত হয়ে এলো। আমি দরজায় তালা লাগিয়ে দ্রুত দেয়ালের ফাটলের কাছে গেলাম। মৃদু শীষ দিতেই সেই ছোট্ট টিকটিকিটি ফাটল থেকে বেরিয়ে এলো। তার মুখে সেই সোনালি সুতার রিলটি তখনও ধরা ছিল। আমি সুতার রিলটি হাতে নিলাম। এটি ছিল রাজকীয় রেশম, যা সাধারণ মানুষের কাছে থাকা আইনত দণ্ডনীয়, কিন্তু এর উজ্জ্বলতা ছিল মোহনীয়। আমি টিকটিকিটিকে ধন্যবাদ জানালাম এবং সেটির বাঁধন খুলে দিতেই তা আবার সাধারণ সুতার টুকরোয় পরিণত হল। আমি জানতাম লিন শুয়াং এত সহজে হাল ছাড়বে না। সে নিশ্চয়ই আবার কোনো বড় চাল চালবে। তাই আমাকে আরও সতর্ক হতে হবে। পরের কয়েকদিন আমি নিজেকে নিজের ঘরে বন্দি করে রাখলাম এবং নতুন কিছু তৈরির চেষ্টা করতে লাগলাম। আমি এবার একটি বড় মাকড়সা বুনলাম। এদিকে রাজপ্রাসাদ থেকে নতুন এক ঘোষণা এলো। সম্রাট তার জন্মদিনের উৎসবে সেরা কারুশিল্পীদের আমন্ত্রণ জানিয়েছেন। লিন শুয়াং এবং তার পরিবার এই সুযোগে আমাকে প্রাসাদের ভেতরে কোনো বিপদে ফেলার পরিকল্পনা করছিল। তারা ভাবছিল যে প্রাসাদের কঠোর নিরাপত্তার মধ্যে আমি আমার কোনো জাদুকরী কৌশল ব্যবহার করতে পারব না।
যখন রাজকীয় কারুশিল্প প্রদর্শনীর সময় এলো, লিন শুয়াং তার বোনা একটি বিশাল রাজকীয় ড্রাগন প্রদর্শন করল। সবাই তার কাজের প্রশংসা করছিল, কিন্তু হঠাৎ করেই ড্রাগনটির চোখ থেকে রক্ত ঝরতে শুরু করল। অতিথিদের মধ্যে এক আতঙ্কের চিৎকার শোনা গেল। 1 মিনিট আগে যা ছিল বিস্ময়, 1 মিনিট পরেই তা রূপান্তরিত হল চরম আতঙ্কে। ড্রাগনটি যেন হঠাৎ করেই অশুভ কোনো কিছুতে পরিণত হচ্ছিল। দাদিমা এবং অন্যান্য কর্মকর্তারা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন।